নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা খুব সুন্দর একটি ছোট গল্প। গল্পের নাম ফার্স্ট ক্লাসের যাত্রী। শুনতে থাকুন আজকের গল্প ফার্স্ট ক্লাসের যাত্রী। ট্রেনের কামরা খালি পাওয়াটা আনন্দের কথা সন্দেহ নেই, কিন্তু ক্ষেত্র বিশেষে তা নিরানন্দের কারণও হয়ে ওঠে বইকি। যা দিনকাল পড়েছে, রাহাজানি লুটতরাজ খুন জখম তো প্রায় প্রাত্যহিক ঘটনা। রাত বিরেতের কথা ছেড়েই দিনে দুপুরেও গাড়ি দাঁড় করিয়ে লুট করাটাও আর অসম্ভব বা অবিশ্বাস্য ঘটনার পর্যায়ে নেই। এই ক্ষেত্রে একেবারে খালি গাড়িতে সঙ্গীহীন অবস্থায় ভ্রমণ করবার প্রস্তাব এলে আর যাই হোক, সেটা খুব প্রীতিকর হয়ে ওঠে না। এই মাস কতক আগের কথাই বলছি। দ্বারভাঙা থেকে সভা করে ফিরছিলাম। এমনি দ্বিতীয় শ্রেণীতেই ভ্রমণ করি সাধারণত। ফাঁকা পেলে তৃতীয় শ্রেণীতেও যেতে কিছুমাত্র আপত্তি নেই, কিন্তু সভাপতি হিসেবে গেছি যখন, তখন ফার্স্ট ক্লাসে যাওয়ার ব্যবস্থা তো করতেই হবে। ওখানকার সভার উদ্যোক্তারা সেই মতোই ঠিক করেছেন। কলকাতা পর্যন্ত ফার্স্ট ক্লাস টিকিট কেনা হয়েছে, বার্থও রিজার্ভ করা হয়েছে। সেদিক দিয়ে তাদের কোনো ত্রুটি ছিল না। ওদিকে অর্থাৎ দিনের বেলা বেশ এলাম, কিন্তু মোকামায় পৌঁছে এদিকে ট্রেনে উঠতে গিয়ে দস্যুর মতো দমে যেতে হলো। যে কামরায় আমার বার্থ নির্দিষ্ট হয়েছে সেটি আগেকার বড় সেকেন্ড ক্লাস কামরা। মোট 6টি বার্থ তাতে, অথচ বাইরে টাঙানো আরোহীদের তালিকায় একটি মাত্র নাম স্বাধিকারে বিরাজ করছে, সেটি আমারই। আশেপাশে তাকিয়ে দেখলাম আরেকটি ফার্স্ট ক্লাস কামরা আছে বটে, তবে তাতে একটি মারোয়ারি পরিবার সবকটি বার্থ অধিকার করে বসে আছেন, অর্থাৎ সেখানে স্থান নেই। তাদের কাউকে এ গাড়িতে ডেকে নেওয়া সম্ভব নয়, কারণ একটি মাত্র পুরুষ তাদের মধ্যে। বাকি সকলেই রীতিমতো ঘোমটাওয়ালি মহিলা। অগত্যা এই কামরাতেই উঠে বসতে হলো। কুলি মাল তুলে বিছানা বিছিয়ে চলে গেল। আমি কিন্তু খুবই চিন্তায় পড়লাম। দরজায় ছিটকিনি আছে সত্য কথা, কিন্তু তা কি আর সত্যি বাইরে থেকে খোলা যায় না? চোর ডাকাতেরা অনেক রকম কৌশল জানে শুনেছি, হয়তো তারা অনায়াসে খুলে ফেলবে। তাছাড়া খালি গাড়ি, পথে যদি কেউ এসে দরজা খুলেই দিতে বলে, টিকিট দেখালে আমি খুলে দিতে বাধ্য, তখন কি অবস্থা দাঁড়াবে? যে আসবে সে যদি অন্ধকার রাত এবং আমার তন্দ্রাচ্ছন্ন অনুভূতি 16 আনার সুযোগ নেয়। এইসব ভাবতে ভাবতে শীতের রাত্রেও দস্যুর মতো ঘেমে উঠলাম আমি। এধারে প্ল্যাটফর্ম ততক্ষণে জনবিরল হয়ে এসেছে। জাহাজের যাত্রীরা সকলেই এসে গাড়িতে উঠে গিয়েছে প্রায়। যারা এখনো ঘোরাফেরা করছে তারা নিশ্চয়ই ইতিমধ্যে সুপ্রতিষ্ঠিত, সুতরাং আর কোনো যাত্রী এই কামরাতে আসবে সে সম্ভাবনাও কম। কি করব? গার্ডকে ডেকে একজন সিপাহী দিতে বলবো সঙ্গে। সে আইন আছে কিনা তা তো জানি না। 5-7 ভেবে কতকটা যেন মনে মনে ছটপট করতে করতেই গাড়ি থেকে নেমে পড়লাম। ঠিক সেই সময় নজরে পড়ল একটি সম্ভ্রান্ত গোছের ভদ্রলোক এই দিকেই আসছেন। দীর্ঘ সুশ্রী দেহ, সিল্ক গ্যাবার্ডিনের ট্রাউজার আর মটকার বুশার্ট পরনে, হাতে দামি সিগারেটের টিন এবং দেশলাই। বাঁচলাম। এই যাত্রী ফার্স্ট ক্লাসের না হয়ে যায় না। সত্যি ভদ্রলোক এসে আমারই কামরার সামনে ভ্রু কুঁচকে তাকালেন। আমি আর তাকে বেশি সময়ও দিলাম না ভাববার বা ইতস্তত করবার। সাগ্রহে এবং সোৎসাহে বলে উঠলাম, এইটাতেই উঠুন না, বাত খালি আছে। তিনি প্রসন্ন হলেন, মুখ থেকে সিগারেটটা নামিয়ে বললেন, ও খালি আছে, ধন্যবাদ। কিন্তু মুশকিল হয়েছে কি জানেন, এমন সব অকর্মণ্য স্টেশন স্টাফ,
কাউকে যদি একটা কথা বোঝাতে পারি। স্টেশন মাস্টারের তো পাত্তাই নেই। এএসএম আমার কথাটা শুনে এমনভাবে তাকালো যেন আমি জু থেকে সদ্য বেরিয়ে এসেছি, এক আজব জন্তু। তাই একবার শেষ চেষ্টা করছি, যদি গার্ড কিছু করতে পারে। তারও তো টিকি নেই। পাছে কোনো তুচ্ছ কারণে এমন খদ্দের হাত ছাড়া হয়, এই ভেবে আমার উদ্বেগের অবধি রইল না। খুবই উৎকণ্ঠিত কণ্ঠে বললাম, কিন্তু ওদের কেন? মানে টিকিট ফিকিট কিছু কি, মানে বদল টদল করবার ব্যাপার কিছু? ওহ নো নো, নট দ্যাট। ক্ষমা সুন্দর হাসি হাসলেন ভদ্রলোক আমার অজ্ঞতায়। বললেন, নাথিং অফ দি কাইন্ড। ব্যাপারটা কি জানেন? একটা আনফরচুনেট কাণ্ড হয়ে গেল সমস্তিপুরে। আমি আগে চলে এসেছিলুম, কথা ছিল ঠিক সময়ে আমার বাক্স বিছানা স্টেশনে পৌঁছে যাবে। কিন্তু সামহাউ আমার সেই লোকটি হ্যাজ ম্যানেজ টু ফরগেট, অথবা তার ঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল। লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখে এমনি চলে এলাম। জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে কলকাতাতে, এই ট্রেন ফেল করবার আমার উপায় ছিল না। অবশ্য কলকাতাতে পৌঁছলে কোনো ভাবনা নেই, ওখানে আমার আর এক সেট বিছানা বাক্স সবই আছে, পোশাকও আছে। কিন্তু এই পথটাতেই কি ইরিটেটিং বলুন তো। বিছানা না হলে শোয়া যায়? অসুবিধাটা আমার কাছে তত প্রবল বোধ না হলেও খদ্দের হাত ছাড়া হওয়ার ভয় সহানুভূতি দেখাতে বাধ্য হলাম। তা তো বটেই, তা তো বটেই। তা স্টেশন মাস্টারকে খোঁজ করছিলেন কেন? মানে উনি কি আপনার চেনা লোক? ওর বাসা থেকেই কি? নো নো, সার্টেনলি নট। কি মশাই স্টেশন মাস্টারকে চিনে রেখেছে? তা নয়, ওধারে ট্রেনে আপার ক্লাস প্যাসেঞ্জারদের জন্য বিছানা ভাড়া দেয়। মুম্বাইতে গেলেই আমি বেডিং সেট নিই, তোফা আরাম, সামান্য ভাড়া, অথচ মোট বইবার হাঙ্গামা নেই। সেই রকমই কিছু পাওয়া যায় কিনা তাই খোঁজ করছিলাম। কিন্তু এদের কাছে তো প্রস্তাবটা গ্রিক মনে হলো। রাধে মাধব, আপনি কি বেডিং সেট পাবেন? তবেই হয়েছে। ও বৃথা চেষ্টা আর করবেন না, উঠে পড়ুন। গাড়ি বা কি করবে? বরং যদি কিছু মনে না করেন, আমার কাছে বাড়তি কম্বল আছে, একেবারে ফর্সা চাদরও আছে, বালিশ অবশ্য একটি, তবে আমার দরকার হয় না ট্রেনে, সেটাও নিতে পারেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভদ্রলোক বললেন, তা যা হয় করতেই হবে, উপায় বা কি? কি ট্রাভেলসাম ব্যাপার বলুন তো। দ্যাট স্কাউন্ড্রেল ম্যান, তাকে এবার আমি রীতিমতো শিক্ষা দিয়ে দেব। আমারই এজেন্টের কর্মচারী মশাই, তার মনি পর্যন্ত আমাকে সমীহ করে। আর এই লোকটা, ছি ছি ছি, আনকনসাস। তিনি দয়া করে কামরায় উঠলেন। এবার আমি শশব ব্যস্তে উঠে আমার সবচেয়ে ভালো কম্বলখানি বিছিয়ে চাদর পেতে নিজের অদ্বিতীয় বালিশটিও খয়রাত করে দিয়ে বেশ ভদ্র একটা শয্যা রচনা করে দিলুম। শেষ বিছাইনুও বলা যেতে পারে আমার সে প্রয়াসকে। ভদ্রলোক থ্যাঙ্কস বলে আরাম করে বসে সিগারেটের টিনটা বাড়িয়ে ধরলেন। তারপর আমিও রসে বঞ্চিত শুনে স্ট্রেঞ্জ বলে মন্তব্য করে নিজেই একটা সিগারেট ধরালেন। ইতিমধ্যে একটি চেকার এলেন। তিনি বাইরে থেকে আমার দিকে চেয়ে ভ্রু কুঞ্চিত করে হাত বাড়ালেন। টিকিট? আমার টিকিট দেখে তাড়াতাড়ি সরে গেলেন সেই অঞ্চল থেকে। নবাগত ভদ্রলোকটির দিকে ফিরেও তাকালেন না। কিন্তু সহযাত্রী ভদ্রলোকটি তাকে অত সহজে অব্যাহতি দিলেন না। চিৎকার করে ডাকলেন, ইউ, ও মশাই, শুনুন, এক মিনিট শুনিए इधर। आप बता सकते हैं इस ट्रेन के गार्ड किधर? जरा बुला दीजिए तो, और देखिए सुपर भी भेज दीजिए एक ठो। और सुनिए सुनिए, अभी डिनर मिलेगा इधर। ভদ্রলোকের হাঁকে ডাকে বহুদূর পর্যন্ত প্ল্যাটফর্ম সচকিত হয়ে উঠল। শিকারটি সংক্ষেপে সবই দেখছেন জানিয়ে সরে পড়লেন। অবশ্য তখন আর কিছু দেখবারও সময় ছিল না,
কারণ প্রায় সঙ্গে সঙ্গে ট্রেন ছাড়বার ঘন্টা পড়ল। গাড়ি ছেড়েও দিল। সহযাত্রী সাবধানে দরজা বন্ধ করে সেফটি ক্যাপ লাগিয়ে আবার সস্থানে গিয়ে বসলেন। এই ট্রেনগুলো এরা এত নেগলেক্ট করে না। আপার ক্লাসে যাওয়ার কোনো মানেই হয় না। কবেকার সেই মান্ধাত আমলের ভাঙাচুরো পুরনো গাড়ি, না দেয় ঝাঁট, না করে কিছু, সিম্পলি অবনক্সাস। ভাড়া তোরা কিছু কম নিস? আমি প্রসঙ্গান্তর তুললাম। আপনি স্টিমারে ডিনার সেরে আসেননি বুঝি? না, দেখুন না, ওই জিনিসের ব্যাপারটায় এত ইরিটেটেড ছিলাম যে গোড়ায় খেয়ালই ছিল না। যখন হুঁশ হলো তখন গিয়ে দেখি ওদের সব খতম। যাগে, একটা রাত কেটেই যাবে একরকম করে। ভদ্রলোক ঈষৎ অপ্রতিভভাবে হাসলেন। আমি সবিনয়ে বললাম, দেখুন, কিছু যদি মনে না করেন, আমার সঙ্গে ওরা এক হাঁড়ি মিষ্টি দিয়েছিলেন পথে খাবার জন্যে। তা আমার তো দরকারে লাগেনি। আপনি খাবেন দুটো? আবার আপনার মিষ্টি খাবো? তা মন্দ নয়, দিন দুটো না হয়, খিদেটাও খুব পেয়েছে। কিন্তু আপনি হয়তো ছেলেপুলেদের জন্য নিয়ে যাচ্ছিলেন, তা থেকে খাবো? না না, অনেক মিষ্টি আছে, আপনি খান না। তাড়াতাড়ি হাঁড়ি খুলে মিষ্টি সাজাতে বসি। দাঁড়ান দাঁড়ান, একটু মুখ হাত ধুয়ে নিই। বাইদি ভাই, এতই যখন করলেন, একটা লুঙ্গি আছে এক্সট্রা? একটু হাত পা ছড়িয়ে বসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আছে বই কি। অতি সামান্য এবং তুচ্ছ একটা জিনিস, এইভাবে চাওয়ায় আমি কৃতার্থ হয়ে গেলাম। তাড়াতাড়ি সুটকেস খুলে কাঁচা লুঙ্গি একটা বার করে দিলাম। তিনি হাত মুখ ধুয়ে পোশাকটি ছেড়ে সেটি পরলেন। আমারই আয়না চিরুনিতে প্রসাধন শেষ করে প্রসন্ন মুখে বললেন, দিন দিন, এবার কি দেবেন? তা মিষ্টি তিনি খেলেন, অনেকগুলি খেলেন। প্যাড়া, সন্দেশ, রসগোল্লা, চমচম, কোনোটাতেই আপত্তি নেই দেখলাম। আহারাদি শেষ করে আমারই জলপাত্র থেকে জল খেলেন। আহ বলে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে আবার সিগারেট ধরালেন। তারপর গল্প চলল বহু রাত পর্যন্ত। তার নাম কি বা কি করেন সেই কথাটা সংকোচে জিজ্ঞাসা করতে পারলুম না। তবে এটা বুঝতে পারলুম যে তিনি প্রচণ্ড ধনী, বিরাট ব্যবসায়ী। সারা ভারতে তার কর্মক্ষেত্র বিস্তৃত এবং বছরের বেশিরভাগ সময় তার কাটে ভ্রমণ করে। কলকাতা, বম্বে আর দিল্লিতে তার ফ্ল্যাট ভাড়া করাই আছে। মাদ্রাজের সবচেয়ে বড় হোটেলে একটা ঘর চাবি দেওয়া থাকে। প্রসঙ্গত এই কথাটাও জানতে পারলুম। ভোরবেলা আসানসোলে গাড়ি থামতেই আর একজন চেকার এলেন। ইনিও শুধু যেন আমার টিকিটই দেখতে এসেছিলেন। সেই কাজটি সমাধা হতে নেমে গেলেন। সহযাত্রীর দিকে তাকিয়ে দেখলাম সবিনয় হাসির আড়ালে বেশ একটু প্রসন্ন গর্ব উঁকি মারছে। রীতিমতো বিরক্ত হয়ে উঠলাম নিজের উপরে। আমার চেহারা আর বেশভূষায় কি এমন একটা ছাপ মারা আছে যে দেখলে ফার্স্ট ক্লাসের যাত্রী বলে কিছুতেই মনে হয় না। যাই হোক, তখন আর কিছু ভাববার সময়ও নেই। তাড়াতাড়ি মালপত্র গুছিয়ে নিয়ে নেমে পড়লাম। সহযাত্রীও আবার ধরাচোড়া এঁটে আমার সঙ্গেই নামলেন। এখান থেকে দিল্লি মেল ধরবার সুবিধা, নইলে অনর্থক অনেক দেরি হয়ে যাবে হাওড়া পৌঁছতে। গাড়ি থেকে নেমে সামনে আর এক চিকারকে দেখে প্রশ্ন করলাম, দিল্লি মেল ক নম্বরে আসবে বলতে পারেন? তিনি যেন জবাবটা দিলেন আমার সহযাত্রীকে। শশব্যস্তে প্ল্যাটফর্মটা দেখিয়ে দিয়ে বললেন, হাওড়া যাবেন তো স্যার? ওই যে ওই দিকে। তারপর হঠাৎ আমার দিকে চেয়ে একটু যেন সংশয়ের সুরে বললেন, ও গাড়িতে কিন্তু ফার্স্ট ক্লাস ছাড়া যাওয়া চলবে না এখান থেকে। এবার আর বিরক্তি চেপে রাখতে পারলাম না। বললাম, কেন? আমাকে দেখে কি আপনার নিতান্তই থার্ড ক্লাস প্যাসেঞ্জার বলে মনে হচ্ছে? তিনি অপ্রস্তুত হয়ে পড়লেন। হ্যাঁ, না না, তা মনে করিনি, মাফ করবেন। আসানসোলে স্বাভাবিক চা হয়ে গিয়েছিল। বর্ধমানে আসতে আমি প্রস্তাব করলাম, এবার তাহলে দুটো ব্রেকফাস্ট বলি। শিওরলি,
বাট দ্য অনার শুড বি মাইন। আমি কিন্তু এবার দাম দেব। আপনি কাল থেকে অনেক খাওয়াচ্ছেন, ভোরের চাটি পর্যন্ত। আমি বেশ মৃদু কণ্ঠে বললাম, না না, তাতে কি হয়েছে, কতই আর বা। কিন্তু শেষ পর্যন্ত বয় যখন বিল নিয়ে এলো, তখন দেখলাম তিনি আমার সেই ক্ষীণ আপত্তিটাকে আন্তরিক বলে মনে করেছেন। শুধু স্মিত প্রসন্ন মুখে বারবার বলতে লাগলেন, এটা আপনার কিন্তু খুব অন্যায় হলো, এটা আমাকে পে করতে দেওয়া উচিত ছিল। কিন্তু তিনি ব্যাগে হাতটা পর্যন্ত ছোঁয়ালেন না। এটা দেখে আমাকে এই টাকাটা বার করে দিতে হলো। যাকে, তাতে দুঃখ নেই। এত বড় একটা ধনী ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয়ে থাকলো, ভবিষ্যতে অনেক সুবিধা হবে, এই ভেবেই মনকে সান্ত্বনা দিলাম। মনে মনে ঠিক করে রাখলাম যে নাম ঠিকানাটা এবার কথায় কথায় জেনে নিতে হবে, অন্তত ফার্মের নামটা। কিন্তু বর্ধমান ছাড়বার পর আর কথাবার্তা তেমন জমল না। ব্যবসায়ী মানুষ কর্মক্ষেত্রের কাছাকাছি এসে পড়েছেন, কাজের চিন্তাটাই তার বেশি হবে, এইটাই স্বাভাবিক। পকেট থেকে কতগুলো কাগজপত্র বের করে কি যেন সব হিসাব নিকাশ করতেই ব্যস্ত হয়ে পড়লেন। অগত্যা আমিও খবরের কাগজে মন দিলাম। হাওড়ায় ট্রেন থামতে না থামতেই তিনি উঠে পড়লেন। আমার একটু তাড়া আছে ভাই, আমি এগোবো। বহু ধন্যবাদ আপনাকে। বাস্তবিক সম্পূর্ণ অপরিচিত লোককে আপনি যে আতিথেয়তা করলেন তা চিরদিন মনে থাকবে। আই ওন্ট ফরগেট ইট। বলতে বলতে প্রায় চলন্ত ট্রেন থেকে তিনি নেমে পড়লেন। আমি এমনকি তার নামটাও জেনে নেবার অবসর পেলুম না। মালপত্র গুছিয়ে গাছিয়ে কুলি ডেকে নামতে নামতেই আমার বেশ একটু দেরি হয়ে গেল। ততক্ষণে প্ল্যাটফর্মের এধারটা অনেকখানি ফাঁকা হয়ে এসেছে। কিন্তু গেটের কাছে গিয়ে দেখি বিপুল এক জনতা। কৌতূহলী উঁকি মেরে দেখলাম যে জনতার কেন্দ্রপুরুষ আমার সেই সহযাত্রীটি। জিজ্ঞাসাবাদ করে জানলাম, ফার্স্ট ক্লাস নয়, সেকেন্ড ক্লাসও নয়, কোনো ক্লাসেরই টিকিট নেই তার কাছে। শেষ হলো আজকের গল্প, শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প ফার্স্ট ক্লাসের যাত্রী। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি পুরো শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের কেমন লাগছে আমার গল্প পাঠ তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।